রেলপথে ঈদযাত্রা শুরু। কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। এক্সপ্রেসওয়ের কাজ চলায় নবীনগর চন্দ্রা সড়কে যানজটের শঙ্কা। অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের পরামর্শ। রাজধানীর হাটগুলোতে আসছে গরু, জমে ওঠার অপেক্ষা। জেলায় জেলায় শুরু হয়েছে কেনাবেচা। পর্যাপ্ত মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। জুলাই অভ্যুত্থানের পরও নিবন্ধন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়ে আক্ষেপ জামায়াতের। আইনি লড়াইয়ে দ্রুতই ফিরে পাওয়ার আশা নেতাদের। বর্ষার আগেই জলজটে নাকাল রাজধানীবাসী। ৩,০০০ কোটি টাকা খরচেও মেলেনি সুফল। উপকূলের ৮০% বাঁধই দুর্বল। বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। এবং পল্লী বিদ্যুৎ বিভাগ ও সমিতির বিরোধ চরমে। আগের সরবরাহের বেসরকারীকরণের নীতিতে অন্তর্বর্তী সরকার। তৃতীয় পক্ষ দিয়ে দুর্নীতি তদন্তের দাবি ক্যাবের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদের ট্রেন যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। ভোরের রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় রেলপথের ঈদযাত্রা। অনলাইনে টিকিট সংগ্রহ করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হলেও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির ছাপ যাত্রীদের চোখে মুখে। এছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সন্তোষ জানান যাত্রীরা। এবার ঈদুল আজহায় যাত্রীবাহী ৫ জোড়া আন্তনগর বিশেষ ট্রেন চলছে। এছাড়া কোরবানির পশু পরিবহনে 3টি ক্যাচল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, এখানে আমার খুব ভালো লাগছে। এখানে আমার দাদা সবাই আছে, ওখানে অনেক মজা হচ্ছে। বাড়িতে যাচ্ছি, নানুর সাথে এবার ঈদ করব, অনেক ভালো লাগছে। বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ, কারণ প্রিয়জনের সাথে দেখা হবে। বাসে যেতে ধরুন অনেক সময় জ্যাম পড়ে রাস্তায়, বা ট্রেনে তো এটা হয় না। সেফটির দিক থেকে ট্রেন অনেক ভালো। অনলাইনের ভোগান্তিটা হয় যে দেখা যায় যে 10 মিনিটের ভিতরে টিকিট আর নাই, টিকিট সব শেষ। হ্যাঁ, এখন কোথায় কি জাদুর বাক্সের মতো কোথায় চলে যায় এটা বলতে পারি না। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদযাত্রার প্রথম দিনে আমরা দেখতে পেয়েছি রেলপথে কিন্তু সকাল ৬টা থেকেই যাত্রা যে ট্রেনের সেটি শুরু হয়েছে এবং ধূমকেতু এক্সপ্রেস যেটি রাজশাহীগামী ছিল সেই ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে কিন্তু এই যাত্রাটি শুরু হয়। পরবর্তীতে একতা এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেস সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর রেল স্টেশন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে টিকিট কাটতে গিয়ে তারা আসলে অনলাইনে বেশ কিছু বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন। স্বল্প সময়ের মধ্যে আসলে টিকিট শেষ হয়ে যাওয়ার পাশাপাশি যে কারিগরি জনিত বিড়ম্বনাগুলো রয়েছে সেগুলোর বাইরে তারা বলছেন যে রেল স্টেশনে আসা, ট্রেনে ওঠা, বসা, সার্বিক পরিস্থিতিতে কিন্তু তারা সন্তুষ্ট। শুধুমাত্র টিকিট কাটার যে অনলাইনের কিছু বিড়ম্বনা রয়েছে সেটির কথা তারা বলছেন। পাশাপাশি তারা এবারে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও তারা সন্তুষ্ট। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ যে ট্রেন আন্তনগর 5 জোড়া অর্থাৎ 10টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। পাশাপাশি কোরবানির ঈদকে কেন্দ্র করে যেহেতু পশু আনা নেয়ার একটি ব্যবস্থা থাকে, সেই জায়গা থেকে কিন্তু ক্যাটেল সার্ভিসেরও ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে সার্ভিস। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া, সেটিতেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে যান। বিশেষত রাজধানী থেকে কিন্তু কিশোরগঞ্জের শোলাকিয়ার উদ্দেশ্যে নামাজ আদায় করতে যাওয়ার একটি বড় জনস্রোত থাকে। সেটিকে কেন্দ্র করে রেলওয়ের পক্ষ থেকে এই ঈদুল আজহার নামাজ যেন তারা শোলাকিয়া ঈদগাহ আদায় করতে পারেন সেজন্য কিন্তু বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে, যেটি কিশোরগঞ্জের দিকে ঢাকা থেকে ছেড়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে চাই যে এবার টিকিট কালোবাজারি সহ নানা ধরনের যে আনুষঙ্গিক অপরাধ সেগুলো যেন না হয় সেজন্য রেলওয়ের পক্ষ থেকে কিন্তু কঠোর যে ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখার জন্য সেই ব্যবস্থা কিন্তু আমাদের চোখে পড়েছে। যাত্রীরা এখন পর্যন্ত অপেক্ষা করছেন। দুপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি আন্তনগর ট্রেন রয়েছে, সেটি বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার যে রেলপথের যাত্রীদের সর্বশেষ খবরাখবর। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। আশুলিয়ায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, অন্যদিকে সড়কে খানাখন্দ। তার সঙ্গে যোগ হয়েছে পশুবাহী ট্রাক ও ঘরমুখী মানুষের বাড়তি চাপ।
এতে ঈদুল আজহায় প্রায় 20 কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা যাত্রী ও চালকদের। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। মনির হোসেনের ছবি ও মুজাফফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের এই চিত্র নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। এমনিতেই প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দ। এতে যাত্রীরা যানজট আতঙ্কে ঈদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায়। বেহাল অবস্থা, এতে জনগণ বাড়িতে ঠিকমতো যেতে পারবে না। রাস্তার যে খানাখন্দ, এতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে। সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে, এবারও আরো বেশি হয়তো বা হবে। রাস্তায় ভাঙা, এর কারণে প্রচুর পরিমাণ জ্যাম হবে। গর্ত ভরা, খান খনন, তার মধ্যে মোটরসাইকেল চালাতে আমাদের সমস্যা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ায় আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত সড়কটিতে খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহনগুলোকে। তার সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মের কারণে বাড়তি ভোগান্তি হতে পারে এই সড়কে। যানজট লাগিয়ে আছে, উল্টা পাল্টা গাড়ি ঢুকায়, ভাঙা টাঙ্গা আছে, যেখানে ডাইভারশন দেওয়া আছে ওগুলো নিয়ে জাম পড়তেছে। সেতুর কাছে ওখানেও জাম লাগে, ওটাও হয়নি কাজ ক্লিয়ার। ছুটি কাটাবে মানুষ, তাকে এখানে রিড করতে হবে যদি এই রাস্তাকে ব্যবহার করে কোনো পরিবহনকারী। দিন শেষ হয়ে যায়, এখানে খাবো কি, যাবো কি, কিভাবে কি করবো? অটো রিক্সা যদি উল্টে সেটা আসে তাহলে এই যানজটগুলা হবে না। আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে ট্রাকগুলো ঢুকবে, সেটা আমাদের জন্য সম্ভাবনা বেশি। আমাদের যানজটের জন্য ট্রাকে যাত্রী উঠায়, তখন আমাদের গাড়ির পরিবহন সেক্টরটা আপনার প্রবলেম হয়ে দাঁড়ায়। আসন্ন ঈদের সড়কে প্রতিবন্ধকতার শঙ্কার কথা স্বীকার করে সংকট নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জানাই হাইওয়ে পুলিশ। সর্বোচ্চ হলো চেষ্টা আছে মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়েও আমরা কাজ করতেছি। উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এই দুটি সড়কে চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। সময় সংবাদ, সাভার। ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং চট্টগ্রামের মইজ্জারটেক হাটে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছে সাদিকুরের কাছে। সাদিক, দেশের বিভিন্ন এলাকা থেকে এই রাজধানীর বিভিন্ন পশুর হাটে, বিশেষ করে গাবতলী পশুর হাটে বিভিন্ন ধরনের পশু, কোরবানির পশু কিন্তু এসেছে। গত কয়েকদিন ধরে যে পশুগুলো এসেছিল বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা ছিল না, ক্রেতা শূন্যই বলা যায়। কিন্তু আজকে বৈরী আবহাওয়া কাটিয়ে আজকে যে আবহাওয়াটা ভালো, বেশ অনুকূল ছিল, যদিও এখন বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু এখানে বিক্রেতারা আশা করছেন যে এখানে বেশ বেচা কেনা আজকে থেকে জমে উঠবে, তারা আশা করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি মাত্র উট উঠেছে এবং এখানে এছাড়াও আরও অনেক ধরনের পশু কিন্তু উঠেছে। বিশেষ করে উটের কথা যদি বলি, আফগানিস্তান থেকে একজন এখানে উটটি এনেছেন, মানিকগঞ্জের একজন বিক্রেতা। এছাড়া দুম্বাও কিন্তু রয়েছে, 3টি দুম্বা আমরা দেখতে পাচ্ছি। এই আগামী 2-1 দিনে আরও কয়েকটি উট এবং দুম্বা আসবে এবং এই গাবতলী পশুর হাট বেশ জমে উঠবে বলে এখানে বিক্রেতারা আশা করছেন। এই যে আমরা দেখাতে চাচ্ছি, এছাড়াও কিন্তু যে ছাগল, খাসি এবং যে মহিষও আমরা দেখতে পাচ্ছি যে পশু কিন্তু আসতে শুরু করেছে। এখনও পুরোপুরি জমে ওঠেনি, আগামী কয়েকদিন অর্থাৎ ঈদের 4 দিন আগে থেকে জমে উঠবে বলে এখানে বিক্রেতারা আশা করছেন এবং বলছেন ক্রেতারা যেটা বলছেন যে প্রথম দিকে পশুর দাম একটু বেশি তারা বলছেন এবং যদিও বিক্রেতারা বলছেন যে আসলে দামটা প্রথম দিকে একটু বেশি থাকলেও পরে কমে যাবে এবং এখানে যে চাহিদাগুলি আছে বিভিন্ন ধরনের সাইজের গরু আকৃতির, এর মধ্যে কিন্তু দেখা যায় 2 থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চাহিদাই কিন্তু এখানে বেশি। এবং এছাড়া আমি গরুর ক্ষেত্রে দেখেছি যে সবচেয়ে দামি 2টি গরু এখানে কিন্তু এসেছে, ভাগ্যরাজ এবং যুবরাজ নামে, যেই 2টি গরু রাজশাহী থেকে এসেছে। সেই এক একটি গরু 25 লাখ টাকা করে দাম হাঁকানো হচ্ছে এবং 2টি গরু 50 লাখ টাকা। এবং যিনি বিক্রেতা তিনি বলছেন যে আশা করছেন যে তিনি ভালো দাম পাবেন, সেই আশা করছেন। এবং এখানে আসলে জমে উঠতে শুরু করছে, যে আসলে আমরা দেখেছি এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে বিক্রেতারা আশা করছেন আগামী 2 দিনের মধ্যে তারা পুরোপুরি তাদের বেচা বিক্রি শুরু হবে। আমরা এখন পশুর হাটের খবর জানতে চট্টগ্রামে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক। চট্টগ্রামের এই বাজারের মূল আকর্ষণ, কৌতূহলের জায়গা, সেটি হচ্ছে এখানে যশোরের বেনাপোল থেকে 3টি বিশাল আকৃতির
ওট আনা হয়েছে, যেগুলো দেখার জন্য গত 3 দিন ধরে মানুষের উপচে পড়া ভিড়, দর্শনার্থীদের ভিড়। এই 3টি ওট এক একটির ওজন বলা হচ্ছে 15 মণ এবং দাম হাঁকানো হচ্ছে 30 লাখ টাকা এবং উচ্চতায় 12 ফিট এবং লম্বায় 15 ফিট বলা হচ্ছে। এগুলো এই যে সৌদি আরব থেকে আনার পরে কিন্তু সেগুলো লালন পালন করা হয়েছিল যশোরে। আমি জানি যারা কি এই ওট দেখার জন্য উৎসুক মানুষের ভিড় হচ্ছে। এখনো পর্যন্ত অনেকে কিন্তু দাম হাঁকাচ্ছে, কিন্তু অনেকে মূলাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একটা ওটও বিক্রি হয়নি। তারা আরও বেশ কয়েকটা ওট আনার কথা বলছে। আর ওট হচ্ছে একটি মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে, এটি প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকতে পারে। বলা হচ্ছে যে এই ওট 10 ঘন্টা পর্যন্ত খাবার না খেয়ে, পানি না খেয়ে, কিন্তু 10 দিন পর্যন্ত পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। এবং আরেকটি তথ্য তারা দিচ্ছে, ওট প্রতি মিনিটে 10 থেকে 12 লিটার পর্যন্ত পানি খেতে পারে। উৎসুক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, যে যেভাবে পারছেন মোবাইলে ছবি ধারণ করে নিচ্ছেন, কারণ এই বাজারে মজ্জার টাকা এখন সবার আকর্ষণে পরিণত হয়েছে। ঈদকে সামনে রেখে আমরা এখানে বেশ কিছু বড় গরু আমরা দেখেছি, যেগুলো চুয়াডাঙ্গা থেকে আনা হয়েছে। এক ব্যাপারে 18টির বেশি বড় গরু এনেছেন, যেটি একটি বলা হচ্ছে 25 মনের মধ্যে, যেটি দাম হাঁকা 12 লাখ টাকা। তো আমরা আবারও ওটের দিকে চলে আসি, যেহেতু মানুষের সবার আকর্ষণ এই বাজারে আকর্ষণ ওট, এবং ওট দেখার জন্য মানুষের ভিড়। এবং ওটকে নিয়ে আমরা দেখে বলা হয়েছে যে আরবের জাহাজ, এবং এক একটি ওট 300 থেকে 400 কেজি পর্যন্ত বহন করতে পারে। এবং আরবের এক সময় যে আরবের একমাত্র বাহন ছিল এই ওট। তো এই ওটকে দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়, এবং পাশাপাশি এখানে বড় আকৃতির বড় গরু রয়েছে। তো এই ছিল আমার কাছে মজ্জার ট্যাগ থেকে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এবং তার আগে যুক্ত ছিলাম গাবতলী হাটে। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা চট্টগ্রামে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচন চলছে, ভোট গ্রহণ। 3 প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 76 জন প্রার্থী, কেন্দ্রে ভোটারদের ভিড়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা স্মরণে লন্ডনে পালিত হলো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। স্থানীয় সময় শুক্রবার পূর্ব লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোরআন খানি, মিলাদ এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য, যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামাতে ইসলামের করা আপিলের রায় কাল। এ বিষয়ে রায়ের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। নিবন্ধন ও প্রতীক দুটি ফিরে পাওয়ার আশা করছে দলটির আইনজীবী। সর্বশেষ শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে বলেন, জামাতকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় তারা। সেদিন ইসির আইনজীবী আদালতকে আরও জানান, সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর ইসির প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া হয়েছে। নিবন্ধন ফিরে পেলে অন্য প্রতীক বেছে নিতে হবে দলটিকে। যদিও জামাতের আইনজীবী বলছেন, দাঁড়িপাল্লাকে প্রতীক ব্যবহার করতে পারবে না, এটি আদালতের রায় না হওয়ায় তা ফিরে পেতে কোনো বাধা নেই। 2013 সালের 1 অগস্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। 4 দিনের জাপান সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 1:20
ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে বুধবার প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা টোকিও যান। সফরের প্রথম দিনে ডক্টর ইউনূস সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে। তৃতীয় দিনে বৈঠক করেন বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে, যেখানে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এছাড়া শুক্রবার সন্ধ্যায় জাপানের সোকা ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবার হাত পা বেঁধে বাসার নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে শুক্রবার রাত ৩টার দিকে মুখোশধারী ১০ থেকে ১২ জনের ডাকাত দল কালিয়াকৈরের ঠেঙ্গারবান্ধ এলাকার বাসাটিতে ঢোকে। পরে নাজমুল আলমের হাত পা বেঁধে 3তলা ভবনের সব ঘরের মালামাল তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ঢাকা ও চট্টগ্রামের 2 কেন্দ্রে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। এবারের নির্বাচনে 35 জন পরিচালক পদের বিপরীতে 3টি প্যানেলের মোট 76 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফোরাম এবং সম্মিলিত পরিষদ প্যানেল সব পরিচালক পদে প্রার্থী দিলেও আরেক প্যানেল ঐক্যজোট পরিষদ দিয়েছে 6টিতে। এবারের নির্বাচনে কেবল সচল কারখানার উদ্যোক্তাদের ভোটার করায় ভোটার সংখ্যা কমেছে। আগের নির্বাচনে 2496 জন ভোটার হলেও এবার এর সংখ্যা 1865। বিকেল 5টায় শেষ হবে ভোট গ্রহণ। এবারে বাণিজ্যের সংবাদ। প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতির শিকার দেশের উপকূলীয় অঞ্চল, অথচ এসব এলাকার প্রায় 80% বাঁধেরই নেই দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চল রক্ষায় গুরুত্ব না দিলে সব ধরনের চাপ বাড়বে জাতীয় পর্যায়ে। তাই আসন্ন বাজেটে দুর্যোগ মোকাবিলায় এ খাতে জিডিপির ন্যূনতম 3% বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। অরক্ষিত ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে প্রতি বছর বসতভিটা, ফসল ও সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছে হাওর ও উপকূলবাসীর অনেকে। বিশ্বজুড়ে উপকূল বেষ্টিত দেশগুলো জলবায়ুর কারণে দুর্যোগে বরাদ্দ রাখে জিডিপির প্রায় 5%, কিন্তু বাংলাদেশে এ খাতে চলতি অর্থ বছরের বরাদ্দ জুটেছে 0.76%। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলে এই মুহূর্তে প্রায় 6500 কিলোমিটার টেকসই বাঁধ প্রয়োজন। সব বাঁধ আগামী 10 বছরের মধ্যে নির্মাণ করতে হলে প্রয়োজন প্রায় 1,30,000 কোটি টাকা। ঢাকা শহরে মানুষ রাস্তায় থাকলেও তাকে পানি খেতে হবে, স্যানিটেশনে আমাদের মনোযোগ দিতে হবে। সো আমি এবার বলবো যে আমরা 10টা কথা বলবো না, দুটো কথা বলবো। একটা হলো বিশুদ্ধ পানির বন্দোবস্তের জন্য অ্যালোকেশন দেন, আর 2, সমস্ত পাথরের বাঁধ, বোল্ডার আমি একদিনে করতে পারবো না, অন্তত প্রতি বছর 12,000 কোটি টাকা এখানে অ্যালোকেশন দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল, কিন্তু স্থানীয়দের সমন্বয়ে উন্নয়ন অবকাঠামো নির্মাণ না হওয়ায় স্থায়ী উপকারে আসছে না সরকারের কোনো খরচ। প্রান্তিক এলাকার জনগোষ্ঠী আসলে উপকৃত হচ্ছে না। আমরা অর্থনীতির ভাষায় অনেক সময় বলি ফেস পাউডার ইকোনমি। আমরা ফেসকে বা রাজধানীকে, বড় বড় শহরগুলোকে শুধুমাত্র মেকআপের মতো উন্নতি করছি, কিন্তু মূল যে জনগোষ্ঠী প্রয়োজন, প্রান্তিক জনগোষ্ঠী, সেই প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু সেভাবে উপকৃত হচ্ছে না। মূলত বাজেট হওয়া উচিত বটম আপ অ্যাপ্রোচ, মানুষের কাছে গিয়ে তাদের কাছ থেকে আসলে ইনফরমেশন নেওয়া দরকার, তাদের কি প্রয়োজন। আসন্ন বাজেটে জিডিপির কমপক্ষে 3% অর্থ পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা আইডিয়াল সিচুয়েশন যদি আমরা বলি, টোটাল জিডিপির 3% এই জলবায়ু পরিকল্পনার জন্য বরাদ্দ রাখা উচিত। প্রতি অর্থ বছরে বাংলাদেশের সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি $23.4 বিলিয়ন। এজন্য বৈদেশিক উৎস থেকে অর্থ জোগাড়ের পাশাপাশি দূষণকারী প্রতিষ্ঠানের ওপর 5% করারোপের তাগিদ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর।
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্কারোপ দ্বিগুণ করার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক ভাষণে তিনি বলেন, আগামী বুধবার থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির শুল্ক 25% থেকে 50% করা হবে। মার্কিন ইস্পাত শিল্পকে রক্ষা করতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ট্রাম্প। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করছে। এর মধ্যে জাপানের নিপন স্টিল ও ইউ স্টিল যৌথভাবে মার্কিন স্টিল শিল্পে $14 বিলিয়ন বিনিয়োগ করতে চাইছে, যদিও এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রেলপথে ঈদযাত্রা শুরু, কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। এক্সপ্রেসওয়ের কাজ চলায় নবীনগর চন্দ্রা সড়কে যানজটের শঙ্কা। অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের পরামর্শ। রাজধানীর হাটগুলোতে আসছে গরু, জমে ওঠার অপেক্ষা। জেলায় জেলায় শুরু হয়েছে কেনাবেচা। পর্যাপ্ত মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। এবং নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের রায় কাল। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।